নমস্কার। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা এতদিন ধরে দেখে এসছেন, তারা আমার বিষয়ে একটা জিনিস কনফার্ম নিশ্চয়ই করতে পারবেন যে আমি কখনো আমার চ্যানেলে বসে ভবিষ্যৎবাণী করায় বিশ্বাস করি না। আমি আমার ইউটিউব থাম্বনেলে আগামী 2 দিনে এটা হতে চলেছে, আগামী 3 দিনে এটা হতে চলেছে তা বলায় বিশ্বাস করি না। আমার অনেক ফেলো ইউটিউবার্সদের মতো আমার সেই পলিটিক্যাল অ্যাকিউমেন বা পলিটিক্যাল ফোরসাইটটা নেই। আমি বেশি দূর অবধি হয়তো পলিটিক্সে দেখতে পাই না বলে আমি কখনো এরকম কাজ আজ অবধি করিনি। আমি 2 দিন আগে বলে দিতে পারি না আগামী 2 দিন পরে পলিটিক্সে কি হতে চলেছে। আমার চ্যানেলের ভিউয়ার্স বাড়ানোর জন্য থাম্বনেলে লিখতে পারি না জাল গুটিয়ে আনলো ইডি, জাল গুটিয়ে আনলো সিবিআই, এবারে পিসির খেলা শেষ, এইবারে ভাইপোর খেলা শেষ, ইত্যাদি ইত্যাদি। এমনকি অনেক সময় পলিটিক্সের কনফার্ম নিউজ থাকা সত্ত্বেও সে বিষয়টা ঘটে যাওয়া আগে অবধি আমি কথা বলিনি। যেমন ধরুন প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে, সে খবরটা কনফার্ম ছিল আমার কাছে 7 দিন আগে। আমি চাইলেই ওটা নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু ঘটে যাওয়া অবধি অপেক্ষা করেছিলাম বিভিন্ন কারণে। আজ এত কিছু বলার কারণ, আমি আমার চ্যানেলে এই প্রথমবারের জন্য একটু কিছু ওই ভবিষ্যৎবাণী মার্কা কিছু একটা করতে চলেছি। আপনারা ভবিষ্যৎবাণী বলতে পারেন। আমি আমার ওই বিগত 3 মাসে পলিটিক্সে যা যা ঘটে যাচ্ছে সেখান থেকে একটা হয়তো আমি বলবো একটা পলিটিক্যাল জাজমেন্ট করতে যাচ্ছি। প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা ডটকে কানেক্ট করার পরে আমার পলিটিক্যাল ইনটিউশন থেকে আমার যা মনে হচ্ছে, আমি যদি পলিটিক্সকে খুব ভুল না বুঝে থাকি, তাহলে আমার কি মনে হচ্ছে আগামী 3 বছরের মধ্যে কি হতে চলেছে সে বিষয়ে আলোকপাত করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমার এই জাজমেন্ট হতে পারে আমি আগামীতে ভুল প্রমাণিত হই, আগামীতে ঠিকও প্রমাণিত হতে পারি, কিন্তু এই জাজমেন্টটা আমি বিশ্বাস করি না এই পয়েন্টগুলো শুধু আমার মাথাতে এসছে। আমার বিশ্বাস আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মাথাতেও কোনো না কোনো এক সময় এই বিষয়টা খেয়ালে এসেছে। তাই আর বেশি না কথা বলে মেন পয়েন্টেই আসি। কি সেই ভবিষ্যৎবাণী, কি সেই পলিটিক্যাল জাজমেন্ট? আমি যদি খুব ভুল না হই, আগামী 3 বছরের মধ্যে শুভেন্দু অধিকারী বিজেপির হাত ছাড়তে চলেছে। ওয়েট, আমাকে গালি দেওয়ার আগে, কমেন্ট বক্সে 4 অক্ষরের 5 অক্ষরের গালিগালাজ দেওয়ার আগে একটু অপেক্ষা করুন। আমি এই কথাটা ঠিক কিসের ভিত্তিতে বলছি, কেন বলছি তা একবার বুঝে নেওয়ার চেষ্টা করুন। 5টা মিনিট সময় দিন। যদি আমি না বোঝাতে পারি, যদি এই কারণগুলো আপনার মিথ্যে মনে হয়, তাহলে আপনারা ওই 4-5 অক্ষরের গালিগালাজ তোমায় নিশ্চয় দেবেন, সাথে এটাও লিখে দিবেন আমি ঠিক কোন জায়গায় ভুল বলছি বা আমার কথায় কোন জায়গায় যুক্তির অভাব দেখা যাচ্ছে। এবং আজকের ভিডিওটা দেখার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের পলিটিক্যাল যা অ্যাফিলিয়েশন আছে, পলিটিক্সের যে দলের প্রতি আপনি দায়বদ্ধ বলে আপনার মনে হয়, সমস্ত রং ছেড়ে দিয়ে আজকে একজন নিউট্রাল অডিয়েন্স হয়ে এই বিষয়টি ভাবুন। আমিও আজকে এই চেয়ারে বসে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ভুলে যাচ্ছি। আমি আজকে ভাবুন ওই এবিপি আনন্দের বিশ্বনাথ চক্রবর্তী। আমি আজকে পলিটিক্সের বিশেষজ্ঞ। ইতিমধ্যে আপনারা বুঝেছেন দেশে একটা অ্যান্টি বিজেপি হাওয়া বইতে শুরু করেছে। গত 12 বছরে বিজেপির সাথে যে যে ঘটনাগুলো ঘটা সম্ভব নয় বলে বিজেপি জানিয়েছিল, যেমন ধরুন আমাদের দলে কেউ পদত্যাগ করে না ইত্যাদি ইত্যাদি, তারপরে সেই দলকে ঝুঁকিয়েছে দেশের যুবক যুবতীরা। তারা দিল্লির রাজপথে পড়ে থেকে তারা শাসক দল বিজেপিকে নাকানি চোবানি খাইয়েছে, তা এক প্রকার পরিষ্কার। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই। নরেন্দ্র মোদী আরএসএসরা বাধ্য হয়েছেন জেনজিদের কাছে গিয়ে আলাদা করে তাদের সাথে আবার নিয়মিত যোগাযোগ শুরু করতে। বিজেপি যে মাটি হারাচ্ছে তার একটা সবচেয়ে বড় প্রমাণ আরএসএস এখন বিজেপির হয়ে মাঠে নামছে। যে বিজেপি 2024 সালে 400টা আসন নিয়ে ক্ষমতায় আসবে বলেছিল, তারা 240টা আসন নিয়ে লোকসভায় টলমল করছে। এই মনসুন অধিবেশনে যে যে বিলগুলো পাস হওয়ার কথা ছিল, সেই বিলের একটাও লোকসভায় পাসই হলো না, লোকসভায় প্লেস করাই গেল না। মোদী অমিত শাহরা দিনের পর দিন তারা কিন্তু লোকসভায় অনুপস্থিত থাকলেন। তার একটা বড় কারণ বিরোধীরা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। সে আপনি যে কোনোই রাজনৈতিক দলের সমর্থক হন কি না হন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দেখুন, রাজনীতিবিদরা ধূর্ত হয়, আর বড় রাজনীতিবিদ তারাই হয়, আমি বড় বলছি, আমি খুব ভালো বলছি না, বড় রাজনীতিবিদ তারা হয় যাদের দূরদর্শিতা বেশি, যারা আগামী 10 বছরের প্ল্যানটা করে রাখে। এইখানেই আছে শুভেন্দু অধিকারীর প্ল্যান। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এইটা টের করতে পারছেন আমার আপনাদের মতো মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে আস্তে আস্তে কথা বলা শুরু করেছে। শুভেন্দু অধিকারীও হয়তো বিশ্বাস করছেন হতে পারে
2029-এ যেহেতু মোদি একটা মুখ নাও হয়ে উঠতে পারে বয়সের কারণে, তাহলে বিজেপির ধাক্কা খাওয়া হয়তো সময়ের অপেক্ষা। হয়তো হতে পারে কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল তারা কিন্তু দিল্লিতে আবার ক্ষমতায় ফিরতে পারে। এবং শুভেন্দু অধিকারীর জায়গা থেকে ভাবলে বিজেপি যদি একবার সেন্টারে ক্ষমতা থেকে চলে যায়, এ রাজ্যে শুভেন্দু অধিকারীর রাজ্য চালানোটা একেবারেই সহজ হবে না। মোদি অমিত শাহরা চেয়ার ছাড়লে এপাশে শক্তিশালী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, কিংবা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে খুব সহজে সরকারটা চালাতে দেবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং ঋতব্রত তৃণমূল, ভালো তৃণমূলের দিনের পর দিন এই সম্পর্কটাকে গাঢ় হয়ে ওঠা। আপনারা নিশ্চয়ই এতদিনে দেখেছেন জাভেদ খানের ছেলেকে নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য ছিল। জাভেদ খানের ছেলের 90টা সম্পত্তি এবং সেই সম্পত্তি সবগুলোই অবৈধ। তারপরেও শুভেন্দু অধিকারী জাভেদ খানের ছেলেকে অ্যারেস্ট না করে জাভেদ খানের সাথে বসে মিটিং করে। শুভেন্দু অধিকারী ঋতব্রতর বিরুদ্ধে রেপের কেসটা নতুন করে শুরু করার বদলে বিধানসভায় একসাথে ঘোরাফেরা করেন। ঋতব্রতকে তো হামেশাই দেখা যায় শুভেন্দু অধিকারীর পেছনে ঘুরঘুর করতে। যেমন আপনারা আপনাদের বাড়ির পাশের রাস্তার একটা কুকুরকে দুদিন দুটো বিস্কুট দিলে সেই কুকুরটা যেমন আপনার পেছনে ঘুরবে, ঠিক একই স্টাইলে ঋতব্রত এখন শুভেন্দু অধিকারীর পেছন পেছন ঘুরেন। ফিরহাদ হাকিম এখন শুভেন্দু অধিকারীর মধ্যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পাচ্ছেন। আগামী 3 বছরে যদি বিজেপির সরকার কেন্দ্রে পড়ে যায়, শুভেন্দু অধিকারী বিজেপির হাত ছেড়ে ঋত তৃণমূলের 60 জন এমএলএ তাদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী নিজের বর্তমান দল বিজেপি থেকে প্রায় 120-130 জন এমএলএ নিয়ে কংগ্রেসে ঢোকার চেষ্টা করতে পারেন। মুখ্যমন্ত্রী থাকার জন্য শুভেন্দু অধিকারীর লাগবে 142-143টা সিট খুব সম্ভবত, কিন্তু এই 142-143 জন এমএলএ তিনি শুধু বিজেপি থেকে ভাঙিয়ে আনতে পারবেন না। তার জন্য শুভেন্দু অধিকারীর চাই ঋতব্রতর হেল্প। ঋতব্রতর হাতে যে 50 জন 60 জন এমএলএ আছে, সেই 50 জন 60 জন এমএলএ শুভেন্দু অধিকারীর কাজে আসবে 3 বছরের মধ্যে। আর ঠিক এই কারণেই হাজারটা অভিযোগ থাকার পরেও, এমনকি ঋতব্রতর বিরুদ্ধে যে মহিলা রেপের অভিযোগ এনেছিল, সেই মহিলার হঠাৎ ডেড বডি পাওয়া যায় তার ফ্ল্যাটে। সেই তদন্ত কেন নতুন করে খোলা হচ্ছে না, এখন অন্তত আপনারা একটু হলেও অঙ্কটা মেলাতে পারছেন। দেখুন, একটা জিনিস তো বোঝা যায় যে কেন্দ্রে সাংসদরা গিয়ে মোদির সাথে মিটিং করছে, তার একটা বড় কারণ অনেকগুলো বিল পাস করতে হবে লোকসভায়। কিন্তু রাজ্যের ক্ষেত্রে এই অঙ্কটা কাজ করে না। রাজ্যে যদি কোনো বিল পাস করতে হয়, 208 জন এমএলএ বিজেপির হেসে খেলে একটা বিল পাস করতে পারে। তার জন্য ফিরহাদ হাকিমকে, তার জন্য ঋতব্রতকে, তার জন্য অরূপ বিশ্বাসকে, তার জন্য যে কোনো ভালো তৃণমূলের নেতাকে শুভেন্দু অধিকারীর প্রয়োজনই ছিল না। তারপরেও কেন শুভেন্দু অধিকারী এদেরকে হাতে রেখেছে, সেই অঙ্কটা বুঝতে কি খুব অসুবিধা হয়? এটা ছিল প্রথম ক্রাইটেরিয়া যা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে তা হলো, শুভেন্দু অধিকারীরা হয়তো অপেক্ষা করছেন ঋতব্রতরা কখন তৃণমূলের প্রতীকটা পাবে। আর একবার ঋতব্রতরা তৃণমূলের প্রতীকটা পেয়ে গেলে শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে ফিরে আসবেন ঋতব্রত টিমের, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তখন ঋত তৃণমূল, ভালো তৃণমূল চলবে। আর এই কারণেই আপনারা জানবেন, যখন পুরো রাজ্য জুড়ে অরূপ বিশ্বাসের উপরে মানুষের ক্ষোভ জন্মাচ্ছে, তখন হঠাৎ করে অরূপ বিশ্বাসকে দিয়ে একটা চিঠি লেখানো হলো ইলেকশন কমিশনে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে। এবং এইটা অরূপ বিশ্বাস করার পরে আপনারা নিশ্চয়ই জানেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর সেভাবে কোনো কেসই এগোচ্ছে না। আপনারা জানেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রেপের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ করার পরেও সেই মহিলা হঠাৎ করে রাতারাতি ফেসবুকে লাইভ করে সেই অভিযোগটাই তুলে নেন। স্বরূপ বিশ্বাস এখন জেলের বাইরে কদিন পরে থাকবে, অরূপ বিশ্বাস এখনো জেলের বাইরে। তার একটা বড় কারণ এটা হতে পারে, যদি তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের প্রতীক আটকে নেওয়া যায়, আগামী 3 বছরের মধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু এই ভালো তৃণমূলের নেতা হয়ে উঠবেন। এবং ঠিক একইভাবে ওই বিজেপির কয়েকটা এমএলএ ভাঙিয়ে আর এখান থেকে ভালো তৃণমূল নিয়ে নতুন তৃণমূলের মুখ হয়ে উঠবেন শুভেন্দু অধিকারী, এবং তার মুখ্যমন্ত্রীর চেয়ারটা ধরে রাখবেন। তৃতীয় কি হতে পারে, এই দুটোই যদি কাজ না করে, এবং সবটাই কিন্তু বিজেপি যদি ক্ষমতা থেকে চলে যায়, এর কোনোটাই যদি কাজ না করে, তাহলে শুভেন্দু অধিকারী হয়তো নিজের একটা দলও বানাতে পারেন এই ঋত তৃণমূলের এমএলএদের সঙ্গে নিয়ে। এই 3টে পসিবিলিটিস কিন্তু আগামী 3 বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ঠিক হবে কি ভুল তা তো সময় বলবে।
দেখুন, পলিটিক্সটা তো দুদিক দিয়ে চলে। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই কিছু পাওয়ার আশায় এদেরকে জেলে ভরছে না, তা তো নিশ্চয়ই এটা বোঝা যায়, এটা একটা কালকের বাচ্চাও বুঝতে পারছে। কিন্তু এরা হঠাৎ করে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর পেছন পেছন ঘুরছেন কি শুধু এই কারণে যে আমাকে কালকে ডিম খেতে হবে না, আমি এদের আন্ডারে থাকলে আমি সেফ থাকবো? শুধু এইটা ভেবেই কি ঋতব্রতরা এই বোকামিটা করবে? ঋতব্রতরা কি জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে ওরা ভোটেই দাঁড়াতে পারতো না? এখন আগামী 5 বছর পরে যখন ঋতব্রতরা ভোট চাইতে যাবে মানুষের কাছে যে বিজেপির বিরুদ্ধে আমরাই লড়াই করছি, আমাদেরকে ভোট দিন, তখন মানুষ এই ঋতব্রতদের কানের তলায় ডিজে বাজিয়ে দেবে। এটা কি ঋতব্রতরা জানে না? নিশ্চয়ই জানে। ঋতব্রত, মদন মিত্ররা ভালো করেই জানেন যে আমাদের মাথার উপরে হয় একটা মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে, নয় একটা শুভেন্দু অধিকারী লাগবে, নাহলে কোনো একটা বড় দলের প্রতীক লাগবে। তাছাড়া ওদের নিজেদের দমে জিতে আসা ওদের সম্ভব নয়। তাই আগামী 5 বছর পরে এরা নিজে নিজে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে আর এরা জিতে আসবে, এটা তো এরাও বিশ্বাস করে না, এদের মা বাবা, এদের পরিবারের কেউ বিশ্বাস করে না। তাহলে হয়তো হতে পারে শুভেন্দু অধিকারীর সাথেই কোনো চুক্তি আছে যে তোমাদেরকে 5 বছর পরে জিতিয়ে আনার দায়িত্ব আমাদের, আমার দায়িত্ব, আমার সংগঠনের ছেলে মেয়েদের দায়িত্ব। তোমরা আমাকে এমএলএ দিয়ে আমার জায়গাটা ঠিক রাখো, আর আমি আগামী 3 বছর পরে হয়তো তোমাদের একটা মন্ত্রিত্ব দিতে পারি। আমি যদি আবার মুখ্যমন্ত্রী হয়ে তোমাদের সাপোর্ট নিয়ে ফিরে আসি, তোমাদেরকে বড় বড় চেয়ার পাইয়ে দেব। এর বাইরে কি আর কোনো যুক্তি আপনারা খুঁজে পাচ্ছেন যে এই মানুষগুলো, এই চোরগুলো, এই ধর্ষকগুলো তারা কেন এখনো জেলের বাইরে আছে? দেখুন, এবারে একটা ব্যাপার, আমি ঠিক প্রমাণিত হওয়ার জন্য আপনাকে 3 বছর অপেক্ষাই করতে হবে না, আমি ঠিক বা ভুল প্রমাণিত করার জন্য। আমি ভুল প্রমাণিতই হয়ে যাব যদি কালকে শুভেন্দু অধিকারী, ঋতব্রত, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস এদেরকে একসাথে জেলে ভরে দেয়। তাহলে পুরো হিসেবটাই গোলমেলে হয়ে যাবে আমার জন্য। তাহলে বোঝা যাবে শুভেন্দু অধিকারী সৎভাবে মানুষ যা চায় সেই বেসিসেই কাজ করছেন। কিন্তু এইটা যদি না হতে দেখেন, তাহলে আমার প্রশ্নগুলো করা, এই ভাবনাগুলো আসা কি খুব অযৌক্তিক? বিজেপি লোকেরা নিশ্চয়ই ভিডিও দেখে আমাকে গালিগালাজ দেবে। আমাকে গালাগালি করার আগে আগে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, ওনারা এখনো কেন জেলের বাইরে? আমি এই প্রশ্নটা আপনাদের জন্য তুলছি, যাতে আপনাদের দল ভবিষ্যতে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা, যাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে পলিটিক্সে, তাদের হাতে যেন আপনাদের দলটাও শেষ না হয়ে যায়। আপনারা এখন থেকে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, আপনারা কেন ওই চোর, ওই ধর্ষকগুলোকে জেলে ভরছেন না? ওদের প্রতি আপনার কেন এত দুর্বলতা? আশা করি শ্রমিক ভট্টাচার্য, আশা করি তথাগত রায়, যারা পুরনো বিজেপি নেতা, তারা এবারে শুভেন্দু অধিকারীকে এই প্রশ্নগুলো করবেন। এবারে শুভেন্দু অধিকারীর কার্যকলাপ নিয়ে ওনারাও প্রশ্ন করবেন। আর 3 বছর পরে যদি আমার কথা সত্যি হয়ে যায়, আমি তো একটা টিয়া পাখি নিয়ে শিয়ালদা স্টেশনে বসবই। ধন্যবাদ। আপনারা সবাই জানাবেন আজকের ভিডিও, আজকের আমার এই মতামত, আজকের আমার এই বিশ্বনাথ চক্রবর্তী হয়ে আজকের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনার মনে হয় যুক্তির মধ্যে কোনো ভুল নেই, তাও জানাবেন। যদি গালিগালাজ করার থাকে তাও করবেন, সাথে লিখেও দিবেন ঠিক কোন যুক্তিতে এরা এখনো অ্যারেস্ট হচ্ছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।